কাজ কি তোর মরা মা করবে? কবর থেকে এসে করে যাবে? এত দেরি করলি কেন তুই? মোহ তো প্রতিদিন এই সময় আসে, তাহলে এইভাবে মারলো কেন সে ভেবে পাচ্ছে না। মোহকে আরো কয়েক দফা মারলো। রেহান বাইরে খেলতে গেছে বিধায় সেই সুযোগে আরো মেরেছে। তার বাবা টিভি অন করে চা খাচ্ছে। রিহান যখন বাড়িতে এসে শুনলো তার বোনকে মেরেছে, তার মাকে কয়েক দফা ছাড়লো। ছোট হলো সে মোহর কষ্ট নিতে পারে না। ব্যথাতে মোহ বিছানায় পড়ে আছে, শক্তিটুকু নাই যে উঠবে। রিহানকে ঘরে বন্দি করে রেখেছে ওর মা, যেন বাইরে না বের হতে পারে। একদিন পার হয়ে গেল, মোহ জ্বর নিয়ে ব্যথা শরীর নিয়ে পড়ে আছে। সুপার শপে যেতে পারে নাই সে। না রিহান আসতে পারছে, না কেউ মোহর সেবা করার জন্য আগাচ্ছে। মোহ তার এক মেয়ে কলিগকে অনেক কষ্টে মেসেজ করে দিয়ে বলেছে তার অবস্থা ভালো না। ফারিস পরের দিন যে সুপার শপের লোক দিয়ে খোঁজ নিয়েও মোহকে পায়নি। কি হলো তার? ফারিস মোহর চিন্তাতে ঘেমে গেছে। এপ্রিল ঘরে আসলো, জিজ্ঞেস করছে, কিছু হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? ফারিস তার ফিলিংস, মোহর জীবন সব খুলে বলল। আল্লাহ, কি বলিস? আর এখনো তুই বসে আছিস? ও সৎমা যে বলেনি? ও সৎমা যেমন বললি, না জানি নিখোঁজ হওয়ার পেছনে উনি না থাকে। এখনই চল ওর বাসায়। এড্রেস জানিস তো, নাকি ভ্যাবলার মতো নাক মুখ ফুলিয়ে আছিস? এপ্রিল এক প্রকার জোরে বলে উঠল। ফারিস তার মাকে সাথে নিবে না বলছে, কিন্তু তার মা জেদ ছাড়ছে না। শেষে নিজের মাকে বুঝিয়ে মোহর বাসার পথে রওনা দিল। রিহান কোনো রকম জোর করে বের হয়ে মোহর অবস্থা দেখে ভয়ে এক প্রকার কেঁদে দিল। ফর্সা শরীরে মারের দাগ কেমন ছোপ ছোপ হয়ে আছে। রিহান মোহর মাথায় জলপট্টি দিল। ডাক্তার তো ডাকবে না, তার মা বাপ নামে মানুষরূপী জানোয়ারগুলো। কলিং বেলটা বাজছে মোহদের বাড়ি। বিরক্তি নিয়ে সেলেনা বেগম খুলল। সামনে থাকা লোকটাকে দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে গো গো করে একটা লাইন বের হলো। এত বড় আমেরিকার বিজনেসম্যান এখানে? সেলেনা বেগম সবসময় সুন্দরের পূজারী, নিজের বয়সটা ভুলে যায় অলওয়েজ। সারাক্ষণ টিভি দেখার ফল এইটা উনি চিনতে পেরে গিয়েছে ফাইজান ফারিস ফাজকে। ফারিস সেলেনাকে ক্রস করে ভিতরে গেল। সব রুমে খুঁজতে শুরু করলো মোহকে। আর সেলেনা বেগম তবদা খেয়ে ফারিসের কাজ দেখছে। ফারিস দেখলো বাড়ির শেষ কর্নারের দিকে একটা খুপড়ির মতো ঘর থেকে হালকা আলো আসছে। ফারিস ওই ঘরে পিছিয়ে হন্তদন্ত হয়ে ছুটল। মোহ বিছানাতে জড়সড় হয়ে শুয়ে আছে। মারের কারণে সারা গায়ে ব্যথা আর জ্বরে পুড়ে যাচ্ছে শরীর তার। ঠোঁটও ব্যথা করছে কেটে যাওয়ার কারণে। পিঠ হালকা দেখা যাওয়াতে মারের নীলচে দাগ দেখা যাচ্ছে। ফারিস চেয়ে দেখলো যখন মোহ শুয়ে আছে কেমন করে, আর পিঠের পিছে দাগ দেখে বুকটা ধড়াস করে উঠলো। পাটা আগাচ্ছে না মনে হচ্ছে তার। ফারিস যখন কাছে গেল মোহ তখন অচেতন ঘুমেছিল। চেহারা দেখে ফারিসের চোখে পানি চিকচিক করছে। তার মায়ের ধারণা সঠিক, তার মোহকে অনেক বেরহম ভাবে মেরেছে এই মা নামে কুৎসিত মহিলা। ধরতেও ভয় পাচ্ছে, যদি একটু ধরাতে লেগে যায় তার মোহর। ড্রাইভারকে অতি দ্রুত ফোন দিয়ে গেটের সামনে দিয়ে ডাকালো মোহদের বাড়ির। এত অগোছালো জীবনে কখনো কান্না কি জিনিস তার জীবনে ঢুকতে দেয়নি সে। কখনো কাউকে ভালোবাসতে হবে এটাও জানতো না সে। কখনো কাউকে ভালোবেসে যে তার কষ্টে নিজের যে হাজার গুণ কষ্ট হবে এটাও ভাবেনি সে। কখনো কেউ তার রাজত্ব করা জীবনে নিজে সে খুঁটি বসিয়ে তার প্রাণ হয়ে যাবে এটাও সে কখনো ভাবেনি। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের কোণের একপাশ মুছে মোহকে সাবধানতার সাথে কোলে নিল, যেন তার মোহ ব্যথা না পায়। মোহকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় বাদ সাধলো সেলিনা বেগম। এই এই, তুমি এরে নিয়ে কোথায় যাও? তুমি চিনো রে, নামাও রে। সেলিনা বলল। ফারিস রক্তিম চোখে তাকালো সেলিনা বেগমের দিকে। সেলিনা বেগম কেমন যেন ফারিসের চাহানি দেখে ভুরকে গেল। ফারিস দেখলো টি টেবিলে থাকা চায়ের মগ থেকে ধোঁয়া উঠছে। মোহকে একটু সোফায় বসিয়ে মগটা তুলে তার গায়ে ছিটা মারলো। ও মা গো! এই বলে হাত পা ছুটতে লাগলো সেলিনা। সবে তো শুরু। আমার মোহর গায়ে তিল তিল করে কয়টা আঁচড় টেনেছেন, তার শতগুণ আপনাকে আমি ফেরত দিব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এই বাড়ি নামক নরক থেকে নিয়ে যাচ্ছি আমি তাকে। বেশি উল্টাপাল্টা তেরাবেকা করলে একদম পিঠের চামড়া তুলে রাস্তার কুকুরদের ওই চামড়ার জুতা পরাবো। আমি ফাইজান ফারিস ফাজ, স্টে অ্যাওয়ে ফ্রম মাই মোহ। ফারিস কথাগুলো বলে মোহকে নিয়ে গাড়ির ভিতর ঢুকলো, কিন্তু মোহকে চাপড়ে ধরে কোলেই রাখলো ফারিস। সেলিনা বেগম তখন ফু দিচ্ছে তার হাতে পায়ে, আর শরীরে ফ্যানের বাতাস দিচ্ছে। রিহান গেছিল প্রতিবেশীর কাছে মোহর জন্য ওষুধ নিতে। রিহান ফিরে এসে শুনলো পাড়ার লোকের কাছ থেকে মোহকে কোলে করে কোনো বড় লোক ছেলে নিয়ে গেল। দৌড়ে বাড়িতে এসে তার মাকে দেখলো হাতে পায়ে ফু দিচ্ছে। মা, আপুকে কে নিয়ে গেছে? তুমি আবার বিক্রি করে দিয়েছো? রিহান জিজ্ঞেস করলো রেগে। সেলিনা বেগম ঠাস করে ওর ছেলের গালে মারলো। ফাইভে পড়স? এত কিসের দরদ তোর ওই মাইয়ের উপর তোর? হ্যাঁ, তোর কি নিজের বোন লাগে? আমি যদি ওকে বিক্রি করতাম এখানে বসে নিজের পুড়ে যাওয়া
জায়গাতে বসে বসে ফু দিতাম। সেলিনা বেগম রাগে গজগজ করতে করতে বলল, রিহান মার খেয়েও কান্না আসেনি, বরং তার বোনকে এক অজানা ছেলে নিয়ে গেছে তুলে, এটাই তার ছোট মাথাতে আসছে। শপিং মল এপ্রিল ফারিয়াকে ফোন করে জানিয়েছে ফারিস তার ভাবিকে নিয়ে আসছে, কিছু ড্রেস নিয়ে আসতে কিনে, তাই আসছে সে। নুহাস ওর ফ্রেন্ডদের সাথে শপিং মলে দেখা করতে এসেছে, অফিস থেকে স্যুট পরে চলে এসেছে। ফারিহা অনেকগুলো শপিং করে নিচে নামছিল, পিছনে তার শপিং ব্যাগ ধরে আছে তার ড্রাইভার, তার হাতেও কিছু আছে। নুহাস তখন ফোনে কল অ্যাটেন্ড করতে করতে আসছিল। মনোযোগ দুজনের দুই দিকে থাকার কারণে বাহুতে ধাক্কা লাগার কারণে ফারিয়ার ফোন হাত থেকে পড়ে যায় নুহাসের ডান হাত লেগে। নুহাসও নিজেকে সামনে নিয়ে তাকায় ফারিহার দিকে। ফারিহাকে দেখে তার মেজাজ সপ্তমে। ফারিয়া ফুল অ্যাভয়েড করলো নুহাসকে, যেন সে চিনে না। নিজের হাতের ব্যাগগুলো উঠাতে সে ব্যস্ত হয়ে পড়লো। নুহাসের সেটা এগোতে লাগলো। তখন সে কি করলো, ফারিয়ার ফোনের দিকে তার নজর গেল। নুহাস বাঁকা হাসি দিয়ে ফারিয়ার ফোনের উপর তার বুট পরা পা দিয়ে জোরে চাপ দিয়ে পুরো ফোনের ডিসপ্লে গুঁড়ো করে দিল। ফারিয়া শান্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু হয়নি। It's fair enough now, baby. নুহাস ফারিহার মুখের কাছে বলল। ফারিহার মুখ অসম্ভব লাল হয়ে আছে, কিন্তু সে নুহাসের দিকে তাকালো না। তার চোখে তার ফোন আইফোন 11 প্রো ম্যাক্সের দিকে, যা তার ভাই তার লাস্ট বার্থডেতে দিয়েছে। তার মন মেজাজ তখনই খারাপ হয় যখন তার বাবা মা আর ভাইয়ের দেওয়া জিনিস যত্নে রাখার পর কেউ সে নষ্ট করে দেয়। নুহাস দেখলো ফারিহা কিছু বলছে না, তখন উঠে দাঁড়িয়ে হাতের চাবির রিং ঘোরাতে ঘোরাতে নিচে গেল। ফারিহা শান্তভাবে উঠে ব্যাগগুলো তুলে নিল। ফোনটা পাশের ডাস্টবিনে ফেলতে যেও ফেললো না, ব্যাগে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর নুহাস এসে নিচে দেখে ফারিয়া তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নুহাস ভেবেছে হয়তো ফারিয়া তাকে সরি বলতে এসেছে, তাই বাঁকা হাসি দিয়ে তার দিকে আগাচ্ছে। নুহাসের ভাবনাতে পানি ঢেলে ফারিয়া তার হাতের পিছন থেকে একটা মোটা শক্ত ভারী লাঠি বের করলো। নুহাসের দিকে তাকিয়ে ফারিয়া বাঁকা হেসে নুহাসের গাড়ির গ্লাসে একবারই দিল। নুহাস যেন শখ খেল এক প্রকার ফারিয়ার এমন কাজ দেখে। পরপর এমন কয়েকটা বাড়ি মেরে নুহাসের গাড়ির 12টা বাজিয়ে দিল সে। ফারিস্তা ফারিহা ফাস, কারো উদার রাখে না মিস্টার। সুদে আসলে খুব সুন্দর করে ফেরত দেয় সে। যোগ্যতা দেখে নেক্সট টাইম আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবেন আপনি। নাও ইটস টাইম টু সে ইউ দ্যাট ইটস ফেয়ার এনাফ টুডে বেবি। নুহাসের কাছে এগিয়ে ফারিহা ওর কানের কাছে মুখ নিয়ে বলল। নুহাসের কান দিয়ে ধোয়া বের হবে মনে হচ্ছে। ফারিহা তার হাতের হাতা উঠে গাড়িতে উঠে বসলো। তার সামনে হাতের তালু ঝাড়ি দিয়ে ফু দিল নিজের সামনে থাকা চুলে। নুহাস ফারিহার কর্মকাণ্ডে এত বেশি অবাক হয়ে গেছে যে তার মানতেই অসহ্য লাগছে যে মেয়ে হয়ে নুহাস চৌধুরীর সাথে টক্কর দেয়। ফারিহা নিজের জুতোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ে। পিছন ফিরে তাকায়নি সে। তাকালে দেখতে পেত নুহাসের রক্তিম মুখটা। নুহাস নিজের গাড়িতে এক লাথি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, I will not spare you, Farishta Fariha Faz. This Nuhash Chaudhary will show you something for your sure. আরেকটা গাড়ি ডেকে নুহাস বাড়ির পথে রওনা দিল। ফারিস মোহকে নিয়ে বাড়ি পৌঁছালো। এপ্রিল অপেক্ষা করছিল তাদের। ফারিস মোহকে কোলে তুলে নিয়ে আসলো ভিতরে। এপ্রিল দেখলো তার ছেলের কোলে যে নাইটে আছে সে অচেতন অবস্থায় আছে। মেয়েটিকে দেখে এপ্রিলের বুক ধপ করে উঠলো। কি বেরহম ভাবে মেরেছে তাকে। সে নিজে ডাক্তার, তারপরে আরো একটা এক্সপার্ট লেডি ডাক্তার আর নার্স আনলো বাড়িতে। ফারিস নিজের রুমে যেয়ে অনেক সাবধানের সহিত মোহকে শোয়ালো তার বিছানা। মোহকে শোয়ানোর পর ফারিস একদিনে তাকিয়ে তার দিকে। এত রূপবতী তার মোহ। এরকম কোনো মেয়েকে কেউ মারা তো দূরে থাক, ফুলের টোকা দেওয়ার আগে 10 বার ভাববে। তার চোখের কোণে বারবার জল এসে জমছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছছে। এপ্রিল তার ছেলের কাঁধে হাত দিল। ফারিস চোখটা বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, মা, ওকে আমার সুস্থ চাই। তোমার ছেলের নিঃশ্বাস তার মধ্যে। ওর যদি কিছু হয় আমি শেষ হব। না হলে এই দুনিয়া আর ওর জ্ঞান ফিরলে বিয়ে করব আমি। সবকিছু ব্যবস্থা করছি আমি। তুমি শুধু ওকে সুস্থ করো মা। কিছুক্ষণ থেমে ফারিস তার মাকে সোফায় বসিয়ে আবারও বলা শুরু করলো, মা, আমার মোহ কখনো মায়ের স্বাদ পায়নি। তার মা মারা যাওয়ার পর তাকে কখনো কেউ ভালোবাসেনি মা। তোমাকে তো সব বলেছি মা। প্লিজ মা, তুমি আমার মোহকে কখনো ফেলে দিও না। ওকে যে প্রচন্ড রকমের চাই মা। ও আমার সব কিছুতে অভ্যাসে পরিণত হয়েছে। এপ্রিল তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ফারিয়া আর মোহর মধ্যে আমি কখনো কোনো পার্থক্য করব না। এটা এপ্রিল সুলেমান ফাজ এর ওয়াদা তোর কাছে। তুই বলার পর থেকে ও আমার সন্তান হয়ে গেছে। ওর পরিচয় হবে ও ফাইয়াজ ফারিস ফাজের বোন। তার বাবা মা বলতে শুধু এপ্রিল আর সুলেমান থাকবে। ইভেন তুই কখনো ওকে ভুল করেও কোনো কথা বলিস হার্ট করে, তোকে ছাড় দিব না আমি। ফারিস নিশ্চিত ছিল তার মা কখনো মুখে ফেলবে না। তার মায়ের কাছে এসে সবসময় সবকিছু উর্দি ছিল। ফারিস তার মায়ের কপালে চুমু খেয়ে নিচে গেল কিছু ব্যবস্থা করতে।
ফারিহা বাড়ির ভিতরে এসে শুনলো তার ভাবিকে বাসায় এনেছে। হাতে থাকা ব্যাগগুলো সোফায় রেখে হন্তদন্ত হয়ে ভাইয়ের রুমে ছুটল সে। ফারিহা রুমে যেয়ে দেখলো তারা মোহর শরীর দেখছে কোন জায়গাতে ক্ষত আছে কতখানি। এভরিল যখন মোহর পিঠ উল্টালো, মোটা কালশিটে দাগ দেখে ফারিহা বুকের উপর মনে হচ্ছে কেউ যেন কোনো ভারী কিছু চাপিয়ে দিয়েছে। ওহ আল্লাহ! এইটা বলে মুখে হাত দিল ফারিহা। এভরিল দেখলো ফারিহা এসেছে, সে বলল জামা নিয়ে আসতে মোহর জন্য, যা সে কিনেছে, সিম্পল আর হালকা জামা। ফারিহা জামা এনে দেওয়ার পর এভরিল আর ফারিহা মিলে তার জামা চেঞ্জ করে দিল। এর মধ্যে ডাক্তার আর নার্স হাজির হলো। এরকম নির্যাতন কে করেছে? এইটা পুলিশ কেস ম্যাডাম। লেডি ডাক্তার এভরিলকে বলল। আগে ট্রিটমেন্ট শুরু করুন, পরে এসব দেখা যাবে। এভরিল বলল। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করলো। মোহর ক্ষতগুলোতে মলমও দিল। শরীরে যে পুষ্টির অভাব এটাও জানালো উনি। বিভিন্ন ইনস্ট্রাকশন দিল যা এভরিলের অজানা নয়। তারপরও সে রিস্ক নিতে চায় না মোহকে নিয়ে। ইনজেকশন পুশ করে দিল। মোহ এখন ঘুমের দেশে তুলে গেছে, সকাল ছাড়া উঠবে না। স্যালাইন চলছে তার শরীরে। ফারিস মোহর হাত ধরে বসে আছে। কিছু খেয়ে নে, আগে নিজে খেয়ে সবল হ, তারপর ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকিস। সুলেমান পিছন থেকে বলে উঠল। বাবা, আই এম অল রাইট। ফারিস উত্তর দিল। আই নো ইউ আর মাই ব্রেভ সান, বাট তোমাকে খেতে না দেখে তোমার মার কষ্ট হয় তা তুমি জানো? সুলেমান ফারিসকে বলল। ফারিস খায়নি দেখে এভরিলও খায়নি। ফারিহা এর মধ্যে হাজির। বাহ, আমি বাদে ফ্যামিলি ড্রামা শুরু। ফারিহা ঘরে ঢুকতে ঢুকতে বলল। এই সময়ে এর মধ্যেও ফারিস হাসলো একটু ফারিহার কথা শুনে। ফারিহা তার ভাইয়ের হাত ধরে বলল। আমার ভাইয়াকে ড্রেয়ারিং মারায় এমন লেদা পেদা না। আর তুই আমাদের জান, আর ও তোর জান। কিন্তু তুই ভাববি ও আজ থেকে আমাদেরও জান। ফারিস্তা ফারিহা ফাজের বোন হিসাবে আমি তোকে দেখব। তাকে কখনো এক চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। তুই ওর জীবনে কালি মাখার দিনগুলোকে রংধনুর মতো রাঙিয়ে দে। ফারিহার চোখ টলমল করছে। মোহকে দেখে তারাও যে তার মুহে পড়ে ফারিসের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানতো। আসলে আল্লাহ আছেন বলে মোহর কপালটা এবার ঘুরলো। কিন্তু মোহ, সে কি করবে জ্ঞান ফিরে? আমাকে ফোন কিনে দে ভাইয়া। ফারিহা বলে উঠলো চোখ মুখে। ফোন তোকে কিনে দিলাম না কিছুদিন আগে, তোর লাস্ট বার্থডেতে? ফারিস ব্রুকোচকে বলল। ওটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক এক প্রাণী ভেঙে ফেলেছে। ফারিহা নাক ফুলিয়ে বলল। আমি যতদূর জানি আমার ফারিয়া কাউকে এইভাবে বলে না। কি করেছে তোর? এভরিল এতক্ষণ সবার কথা চুপ করে শুনছিল। মা বাদ দাও, মা বাদ দাও, নট ইন্টারেস্ট টকিং অ্যাবাউট হিম। ফারিহা বিরক্তির সুরে বলল। তাহলে দুইটা অর্ডার দিস, কালকে সকালে পেয়ে যাবে। একটা মোহ আর একটা ফারিয়ার জন্য। সুলেমান বলল। ইয়া। ফারিস ফোনে অর্ডার দিয়ে বলল দুটো ফোন। এভরিল সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু ফারিস মোহকে ছাড়বে না। ও ঘুমাবে মোহর সামনে। ভাই, আমি থাকছি, তুই যা। আই প্রমিস। কিছু সমস্যা হলে তোকে ডাকবো। ফারিহা বলল। ফারিস তারপরও শুনছে না। সে মোহর পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। এভরিল আর সুলেমান হাল ছেড়ে আগিয়ে চলে গিয়েছে। ফারিহা যখন দেখলো তার ভাই যাবে না মানে যাবে না। তোর ফোন দে, যাবি না তো? ফারিহা ব্রুকুচকে বলল। আমার ফোন ভুলেও না, আইপ্যাড আছে, নিয়ে যা। ফারিস বলে মুখ বালিশে গুজলো। ফারিহা আইপ্যাড নিয়ে চলে গেল। ফারিস দরজা লক করে তার মোহকে দেখছে, মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিচ্ছে। মোহর ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। ঠোঁট ফুলে আছে কিভাবে? মোহকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, এর মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে, যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনে আলোতে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিতে দিবে না সে। ফারিস এসব ভাবছে আর মোহর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি। গাড়ি ভাঙলি কিভাবে বাপ? সিরাজ বলল। নুহাস হাত মুট করে বসে আছে। কি বলবে সে? শুরু তো আজকে সেই করেছিল, সেদিনের রাগের বশে, কিন্তু সে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞেস করো না। আমি জিজ্ঞাসা করেও উত্তর পাই না। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ ওর উপরে রাগ তুলেছে। সুমি বলল। মা, আমার খিদে পেয়েছে। প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? নুহাস বলল। আয় বাবা, আমি কিছু বলছি তোরে। সুমি বলল। নুহাস ধপাধপ পা ফেলে উপরে গেল নিজেকে ফ্রেশ করে চেঞ্জ করতে। নুহাসের বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন হয়ে যায় তার ছেলে, যারই তারে অপমান করে দেয়। কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপালে? সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল। আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বউ হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে এক ধমক দিলে ওই মেয়ে ওরে 10 ধমক দিবে। আমার ছেলে 1 গুণ টেরা হলে ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ টেরা হবে।
সুমি বলল, এখন বুঝছি তোমার ছেলে এরকম কেন, মা ছেলে দুটোই এক। সিরাজ বিড়বিড় করে বলল, শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে নিয়ে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানায় খাবা, আমারে বললে খবর আছে। সুমি রেগে বলে চলে গেল ওখান থেকে। আরে আমি কি করলাম? সিরাজ ভেবাচাকা খেয়ে বলল, মহু হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচন্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশপাশ দেখে মনে হলো সে কোনো নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল সে। পাশে একটা মেয়ে তাকে ড্যাব ড্যাব করে দেখছে। স্যার, কিছুটা চিৎকার দিয়ে ডাকলো সামনে থাকা মেয়েটা। মোহ হকচকিয়ে গেল। একে তো সে জানে না কোথায় আছে, দুই মেয়েটার চিৎকারে মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার সুন্দরী আফা উঠে গেছেনি, জলদি আহেন। মোহ ভাবছে, মেয়েটা বারবার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে? এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসলো। কেমন যেন ভন ভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকালো। মোহ দেখলো একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে। 3/4 প্যান্ট আর অ্যাশ কালার টি শার্ট পরে আছে। মোহ মাথা চেপে ধরলো আবার। কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ও মাথা ধরে বসে আছে, যা নিচে। ফারিস তখন ছুটে সেই ঝুমাকে এসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে যেন নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে যেয়ে মোহকে ধরলে মোহ ছিটকে দূরে সরে যায় ভয়। চিনে না জানে না অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে, মা? ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর মোহর মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এভরিল দৌড়েও উপরে আসলো। দেখলো মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। এভরিল মোহর অবস্থা বুঝতে পারে। ফারিসকে ইশারা শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মা, ওর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। ফারিস অস্থির গলাতে বলল। এভরিল দেখলো সে শান্ত হচ্ছে না, তখন না পারতে সুলেমানকে ডাকলো সে। সুলেমান বের হচ্ছিল কাজে। এভরিলের ডাকে উপরে আসলো। এভরিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনো রকমে ফারিসকে নিচে। এভরিল মোহর কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরলো ভয়। হেই হানি, ইটস মি, ডোন্ট স্কেয়ার্ড। মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এভরিল বুকের মধ্যে চেপে ধরলো তাকে। মোহ আশ্রয় পেল বহুদিন বাদে। মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করলো এভরিলের কাছে। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব, আর 2 মা নিয়ে গল্প করবো, ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এভরিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো। ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসলো। ঝুমা একটু খাটো, তবে দেখতে সুন্দর, অনেকটা শ্যামবর্ণের হলো। এভরিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহর মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মেয়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায় নাই। এভরিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। কিন্তু কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এভরিল মিষ্টি করে হেসে বলল। মোহ একটু হেসে ফেলল। যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমকে বকলো, সেটা আমার ছেলে, ফাইয়াজ ফারিস ফার্স্ট। এভরিল বলল। এভরিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাই থেকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা অস্থিরতা সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে, কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল, হুস, তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফার্স্ট বংশের পুত্রবধূ। এভরিল মোহকে বলল। মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে সে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রেহানের কথা বেশ মনে পড়ছে তার। এভরিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হলো। এভরিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ, আর একদিনে সামনে থাকা গোল একুরিয়ামের একটা গোল্ডফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিক নেচে বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসলো।
উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালচেটে দাগগুলো বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়ালো। মোহ ঘুরতে যেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেলো।